সেটা হচ্ছে যে স্টুডেন্টদের কিছু বেসিক ল্যাকিং থাকে, মানে রিসার্চ প্রজেক্ট আন্ডারস্ট্যান্ডিং এর বেসিক কিছু ল্যাকিং থাকে। সেই বেসিক ল্যাকিং গুলো আসলে পূরণ না করলে পরবর্তীতে সুপারভাইজারদের বেশ কিছু সমস্যা হয়। মানে একজন রিসার্চ সুপারভাইজার তো তাকে আবার বেসিক সবকিছু করাবেন না, তিনি তার প্রজেক্টে হেল্প করার কথা। আনফরচুনেটলি যেটা হয় যে ছাত্ররা, আমি জানি না কেন, তারা বেসিক বিষয়টাকে ইগনোর করে, খুব সম্ভবত তারা ক্লাসে মনোযোগী হয় না। কারণ প্রত্যেক শিক্ষক, বিএসপি এর প্রত্যেক শিক্ষক তারা নিজেদের মডিউলকে, আমি যতটুকু বুঝি, তারা যথেষ্ট মনোযোগ দিয়ে, যথেষ্ট রেসপন্সিবিলিটির সাথেই তারা শেষ করতে চান এবং এবং করেনও ইনফ্যাক্ট। এটা আসলে তোমাদের ডিউটি যে তোমরা সেটাকে কিভাবে নিচ্ছ। আমি গত কয়েকটা ব্যাচ যেহেতু সুপারভাইজ করেছি, আমি ফিল করেছি যে স্টুডেন্টদের বেসিক আন্ডারস্ট্যান্ডিং এ অনেক গ্যাপ থাকে। তোমরা প্লিজ দয়া করে তোমাদের যে একটা সাবজেক্ট আছে আলাদা প্রজেক্টের জন্য, তোমাদের থিওরিটিক্যাল ক্লাস নেওয়া হয়, থিওরিটিক্যালি তোমরা ইনপুট পাও, তো সেই নলেজটাকে কিন্তু তোমরা রিটেইন করার চেষ্টা করবে। এমন না যে ক্লাস করলাম, ক্লাস শেষ, সব শেষ। বিষয়টা যেন সেরকম না হয় যে ক্লাস টাইমে যা হলো হলো, বুঝলাম তো বুঝলাম, না বুঝলে না বুঝলাম, তারপর শেষ। এখন আর সেই সুযোগ নাই, কারণ তোমাকে একটা প্রজেক্ট করতে হবে। সেই প্রজেক্টে আন্ডারস্ট্যান্ডিং, রিসার্চ মেথড, বিশেষ করে বেসিক মেথডোলজি, বিশেষ করে তুমি যে মেথডটা নিয়ে কাজ করবা সেই মেথডটা সম্পর্কে ধারণা নেওয়াটা জরুরি, বেসিক ধারণা। তারপর বাকি সময় তো শিক্ষক আছেন, তারা হেল্প করবেন। গত ক্লাসে আমরা লেকচার 1 কি শেষ করেছিলাম? লেকচার 1 কি শেষ করেছিলাম আমি? আমরা খুব সম্ভবত লেকচার 2 শুরু করেছিলাম, তাই না? আমরা জেনেছিলাম যে আসলে এইজিং, এটা কোনো এইজিং যে এই প্রসেসটা আসলে একটা কমপ্লেক্স প্রসেস। এইজিং প্রসেস এটা একটা কমপ্লেক্স প্রসেস, এবং এই এইজিং প্রসেসটাকে এক্সপ্লোর করা, ডিফাইন করা, এবং এই প্রসেসটার যে ডিসক্রিপশন এত সহজ বিষয় না। এখন পর্যন্ত এটা খুবই অ্যাক্টিভ একটা এরিয়া, সায়েন্সের খুব অ্যাক্টিভ এরিয়া। মানে হচ্ছে যে এই এরিয়াতে প্রচুর গবেষণা ছিল, হচ্ছে এবং ভবিষ্যতেও হবে। এবং এই গবেষণার ফলে আমরা কিছু ইম্পর্টেন্ট তথ্য পেয়েছি গবেষকদের কাছ থেকে। কিন্তু কোন তথ্য একেবারে এক্সক্লুসিভলি দাবি করতে পারে না যে দিস ইজ দ্য অনলি রিজন ফর এইজিং, তাই না? এটুকু আমরা জেনেছিলাম। তবে আমরা কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেগুলো গবেষণালব্ধ কিছু তথ্য, যেগুলো আমাদেরকে গাইড করে যে আসলে এইজিং এর রিজন কি, তার মধ্যে 3টা রিজনকে আমরা আইডেন্টিফাই করেছিলাম। 3টা ফ্যাক্টরকে আমরা আইডেন্টিফাই, ঠিক রিজন বলা যাবে না, ফ্যাক্টর যারা ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর, তাই না? ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। তার মধ্যে হচ্ছে জেনেটিক, জেনেটিক যে ফিচার সেটা, লাইফস্টাইল এবং ডিজিজ প্রসেস। এই 3টার কম্বিনেশনে সাধারণত এজিং প্রসেসটা এক্সেনচুয়েট হয়। কারো ক্ষেত্রে বেশি হয়, কারো ক্ষেত্রে কম হয়, কারো ক্ষেত্রে স্বাভাবিক থাকে। ঠিক আছে?
আমরা দেখি নেই কিছু কমন ফিজিক্যাল চেঞ্জেস রিগার্ডিং এইজিং, এগুলো আসলে কমন। হ্যাঁ, এছাড়াও সবাই যে কমন প্রসেসের মধ্যে দিয়ে একই সমান তালে সমানভাবে যাবে বা প্রত্যেকের মধ্যে প্রত্যেকটা বিষয় বিদ্যমান থাকবে সমানভাবে, বিষয়টা তা না। তবে এখানে কিছু টিপিক্যাল চেঞ্জেস আছে যেগুলো বয়সের সাথে, সাথে আমরা দেখে থাকি। আমরা আসলে এগুলো সম্পর্কে আরো ডিটেইল অনেক জানবো। ইনশাআল্লাহ অনেক ক্লাস আছে। এখানে খুব সংক্ষিপ্ত আকারে আমি কিছু পরিবর্তন যেটা আ আমরা দেখে থাকি সেই পরিবর্তন সম্পর্কে তোমাদেরকে একটু জানাবো। আমি কি এই অংশটা কভার করেছিলাম? হ্যাঁ, আমার মনে হচ্ছে এই অংশটা আমি কভার করেছিলাম। তাই না? আচ্ছা। তোমরা কি একটু দেখে আসছো? লেকচার গুলো একটু আগে পাঠানো হয় তার কারণ হচ্ছে একটু দেখে আসার জন্য। একটু অ্যাক্টিভ হতে হবে তোমাদের, একটু দেখতে হবে। হ্যাঁ? তুমি যদি আম তোমার যদি পূর্বে কিছু ধারণা জন্মায় সেক্ষেত্রে আমি যখন আ নতুন, নতুন তথ্য তোমাদের সাথে শেয়ার করব সেগুলো আরো ক্লিয়ার হবে, তাই না? একটা ক্লিয়ার হওয়ার কথা। তাই তো? ঠিক আছে। আজকে আমরা তাহলে যেহেতু ফিজিক্যাল বিষয়টা আমরা কভার করেছি, সেহেতু আমরা আজকে কগনিটিভ চেঞ্জ গুলো একটু দেখি। আমি আবারও বলছি, এখানে যে পরিবর্তনগুলো আ আ এখানে উল্লেখ করা হয়েছে, প্রত্যেকের ক্ষেত্রে নাও আসতে পারে। সমানভাবে নাও আসতে পারে। কিছুটা আসতে পারে, সমানভাবে নাও আসতে পারে। এই ক্রাইটেরিয়া গুলোকে ধরে নেওয়া উচিত না যে these are the extreme criteria, হতেই হবে। সেটা সেরকম। আচ্ছা। তোমরা আমাকে ২ ১ টা পরিবর্তন বলতে পারবা? তোমাদের আশেপাশে যাদেরকে দেখছো বয়োবৃদ্ধ, ধরো ৬০ র, তাদের কিছু কগনিটিভ চেঞ্জ এর কথা রিকল করতে পারো তোমরা? হ্যাঁ, বলো। ২ ১ টা প্রবলেম রিকল করতে পারবা? রাইট? খুব ইম্পোর্টেন্ট তো দিয়েছো। রাইট? প্রসেসিং স্পিড বলতে কি বোঝাচ্ছ তুমি? মানে আ একটা ইনফরমেশন তুমি পেলা, সেটা সেটার যে একটা প্রসেসিং যে ক্ষমতা, তাই না? যেকোনো ইনফরমেশন ধরো ভিজুয়াল ইনফরমেশন, অডিটরি ইনফরমেশন, আম যেকোনো ধরনের ইনফরমেশন। হুম, হুম। তো ডিক্লাইন হতে পারে, তাই না? কিন্তু সবার ক্ষেত্রে কি প্রযোজ্য? দেখো যেমন ধরো তুমি একটা প্রতিষ্ঠানের যেমন ধরো একটা শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠানের ধরো একজন প্রিন্সিপাল। সাধারণত আমরা কি দেখি? সাধারণত দেখি যে প্রিন্সিপাল বা আ যারা ঊর্ধ্বতন কর্মকর্তা, এদের বয়স কি দেখি আমরা? সাধারণত কম থাকে, সাধারণত একটু বয়স যাদের বেশি।
তো যদি বিষয়টা এরকমই হতো যে aging is always associated with declination of ইনফরমেশন প্রসেসিং এবিলিটি, সেক্ষেত্রে তাহলে ধরো আহ, আহ, বিভিন্ন প্রতিষ্ঠান, ইম্পর্টেন্ট প্রতিষ্ঠান, বিশেষ করে আমরা শিক্ষা প্রতিষ্ঠানের কথাই যদি বলি, সেক্ষেত্রে একটা বড় পদে বড় বড় ডিসিশন নেয়ার ক্ষেত্রে একজন বয়োজ্যেষ্ঠকে কেন নির্বাচন করা হয়? এক্স্যাক্টলি। তোমার ধারণা অনেকটাই সঠিক। ঠিক আছে। আম, এটা আসলে এটা নির্ভর করে যে তার এইজিংটা কতটা হেলদি। হ্যাঁ, তার এইজিংটা কতটা হেলদি। এইজিং প্রসেস সবসময় যে কিছু এবিলিটি যে সবসময় যে ডিটারেট করে বিষয়টা তা না। কিছু এবিলিটি কিন্তু এক্সটেনচুয়েট হয়। হ্যাঁ, এবং সেটা এন্টায়ারলি ডিপেন্ড করবে তোমার এইজিংটা কতটা হেলদি হবে, কতটা অ্যাক্টিভ হবে। একজন পার্সন ফিজিক্যালি অ্যাক্টিভ থাকলে তার এইজিং প্রসেসটাও অ্যাক্টিভ হবে। একইভাবে একজন মানুষ যদি কগনিটিভলি অ্যাক্টিভ থাকে, তার কগনিটিভ যে যে এবিলিটি সেগুলোকে সে যদি প্রপার প্র্যাকটিসের মধ্যে রাখে, সেক্ষেত্রে কিন্তু এইজিং প্রসেস তার জন্য একটা আশীর্বাদ স্বরূপ। যেমন এক্সপেরিয়েন্স, এক্সপেরিয়েন্স একটা ইম্পর্টেন্ট, এক্ষেত্রে এক্সপেরিয়েন্স হচ্ছে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমরা এখান থেকে বলতে পারি যে যদি আমরা থিওরি থেকে জেনেছি aging is associated with of declination of the processing speed uh, of of conceptual reasoning, তাই না? এগুলো ডিটারেশন হয়, কিন্তু তারপরেও কিছু কিছু বিষয় আছে যেগুলো আসলে কনসিডারেশনে আনা প্রয়োজন। তো আমরা এই জিনিসটাতে কখনো এত স্টেরিওটাইপ চিন্তা করি না। এটা একেবারেই আমাদেরকে কাস্টমাইজ করতে হবে। আমরা একটা মেজর গ্রুপ অফ পপুলেশন সম্পর্কে ধারণা করতে পারি, তো সেটা কংক্রিট ধারণা না। এখানে কিছু কিছু ভিন্ন বিষয় আছে। তো স্টেরিওটাইপ আমরা চিন্তা করি, কিন্তু থিওরি থিওরি জানার পারপাসে আমরা কিছু বিষয় এখানে, কমন কিছু বিষয় যেটা সবাই জানে। একজন ফিজিওথেরাপিস্ট বা আমরা রিহ্যাবিলিটেশন প্র্যাকটিশনার হিসেবে আমাদের আসলে ওটাই হচ্ছে আমাদের জন্য চ্যালেঞ্জ। তো একজন পার্সন তার এইজ লাইফটা সে যত অ্যাক্টিভিটির মধ্যে থাকবে, সেটা হতে পারে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, হতে পারে পারসেপচুয়াল অ্যাক্টিভিটি, মেন্টাল অ্যাক্টিভিটি, কগনিটিভ অ্যাক্টিভিটি, সেক্ষেত্রে তার এই বিষয়গুলো অন্যান্য আর স্বাভাবিক 10 জন ইনঅ্যাক্টিভ পার্সনের মতো নাও হতে পারে। আচ্ছা, cognitive changes as normal process of aging has been well documented in scientific literature. Sometimes some cognitive abilities such as vocabulary are resilient to brain aging and may be improved with age. দেখো খেয়াল করে, কিছু কিছু কগনিটিভ অ্যাবিলিটি কিন্তু ডিক্লাইন হয় না, যেমন ভোকাবুলারি, আনলেস সে কোনো ধরনের সিভিয়ার কোনো কগনিটিভ ডিসঅর্ডারে ভুগছে। আমি কি বোঝাতে পেরেছি? কারো যদি কগনিটিভ ডিসঅর্ডার থাকে, দ্যাট ইজ ডিফারেন্ট, দ্যাট ইজ প্যাথোলজিক্যাল, দ্যাট ইজ নট দ্য পার্ট অফ নর্মাল এজিং প্রসেস। এটা কিন্তু নর্মাল এজিং প্রসেসের মধ্যে পড়ে। ধরো একজন সাধারণ বয়োবৃদ্ধ, তার কোনো ধরনের কগনিটিভ ডিসঅর্ডার নাই, কোনো ডিজিজ নাই, সেক্ষেত্রে কিছু কিছু এবিলিটি কিন্তু তার বাড়ে, যেমন ভোকাবুলারি তার বাড়ে। সারা জীবন সে অনেক বেশি শব্দ শিখেছে, নতুন নতুন শব্দ শিখে তার শব্দ ভান্ডার অনেক বেশি সমৃদ্ধ একজন বয়োকনিষ্ঠ।
Other abilities such as conceptual reasoning, memory, and processing speed যেটা বললা decline gradually over time. There is significant heterogeneity among older adults throughout the world in the rate of decline in some abilities such as perceptual reasoning and processing speed. এটা একটু আগে আমি বললাম। হেটারোজেনিসিটি মানে হচ্ছে ভিন্নতা, মানে জাতি, ধর্ম, গোত্র বিশেষে এই যে ডিক্লাইনেশন গুলোর পেস বা স্পিড বা ভলিউম এক নাও হতে পারে, ভিন্ন 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 ভিন্ন। যে জাতি যত বেশি অ্যাক্টিভ সেই জাতির মধ্যে এই ধরনের ডিটারেশন তত কম, এরকম অনেক গবেষণা আছে, ঠিক আছে। তো কগনিটিভ চেঞ্জেস, কিছু চেঞ্জেস ইজ কমন উইথ এজ, বা কিছু চেঞ্জেস আছে যেগুলো পজিটিভলি আরো বৃদ্ধি হয়, তার মধ্যে এক্সপেরিয়েন্স আছে, যেমন এখানে একটা বললাম যে ভোকাবুলারি আছে। আচ্ছা, কিছু ইম্পর্টেন্ট কগনিটিভ ডোমেইন গুলো আমরা দেখে নিই। যে এই, হ্যাঁ বলো। শেয়ার হয়নি, এখন দেখা যাচ্ছে। আমরা কিছু কগনিটিভ ডোমেইনে গ্রুমিং করি, দেখি কগনিটিভ ডোমেইন গুলো, এগুলো আমাদের কাছে নতুন হতে পারে, অথবা তোমরা হয়তো তোমাদের সাইকিয়াট্রি অথবা সাইকোলজি তোমরা যখন পড়েছো, এখানে এই ডোমেইন গুলো তোমাদের, বিশেষ করে সাইকোলজিতে এই ধরনের এই ডোমেইন গুলো সম্পর্কে তোমাদের জানার কথা। না জেনে থাকা অসুবিধা নাই, আমরা দেখি যে আসলে ইম্পর্টেন্ট কগনিটিভ ডোমেইন গুলোতে বয়সের কি প্রভাব পড়ে। প্রথম ডোমেইন হচ্ছে ক্রিস্টালাইজড এন্ড ফ্লুইড ইন্টেলিজেন্স। তো দিস ইজ ইন্টেলিজেন্স। Concept of crystallized and fluid intelligence are used to describe the pattern of cognitive changes over the lifespan. এই কনসেপ্টটা ডেভেলপ হয়েছে এই টোটাল যে লাইফ টাইমের মধ্যে যে কগনিটিভ চেঞ্জ হয় সেটা একটা নির্দিষ্ট প্যাটার্নকে ফলো করে এই কনসেপ্ট তৈরি হয়েছে। আমরা দেখি নেই ক্রিস্টালাইজ ইন্টেলিজেন্স বলতে কি বোঝায়। ক্রিস্টালাইজড ইন্টেলিজেন্স রেফার টু স্কিল, এবিলিটি and knowledge that is overlearned, well practiced and familiar. কিছু কিছু কাজ আমরা সারা জীবন ধরে বারবার বারবার একই কাজ বারবার করে খুব ভালো করে প্র্যাকটিস করে, মানে আমরা আমাদের লাইফেই আমাদের জীবন দিয়েই আমরা ওই বিষয়গুলো শিখি, ঠিক আছে। vocabulary and general knowledge are the example of crystallized ability. কিছু কিছু কাজ যেগুলো আমাদের জীবদ্দশায় আমরা অনেক বেশি করে স্কিল, অটোমেটিক্যালি কিছু আমাদের স্কিল ডেভেলপ হয়ে যায়, তাই না। তো তার মধ্যে এক্সাম্পল দিয়েছে এখানে ভোকাবুলারি এবং জেনারেল নলেজ। সময়ের সাথে সাথে আমাদের জেনারেল নলেজ যেটা সেটা আসলে বৃদ্ধি পায় এবং এটাকে বলা হয় ক্রিস্টালাইজড এবিলিটি। Crystallized abilities remain stable or gradually improve per year through the sixth and seventh decade of life. খেয়াল করো, এই যে এবিলিটি, এগুলো বয়সের সাথে তারা গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করে, সাধারণত ষষ্ঠ এবং সপ্তম ডিকেড অফ লাইফ, তার মানে প্রায় অ্যাপ্রক্সিমেটলি 70 বছর পর্যন্ত। Because crystallized intelligence is due to accumulation of information based on one life experience, older adults perform better at tasks requiring this type of intelligence when compared to younger adults. মানে হলো যে এই কগনিটিভ ডোমেইনের যে এই পোর্শন, আমরা যে ইম্পর্টেন্ট কগনিটিভ ডোমেইন দেখছি তার মধ্যে এই কগনিটিভ ডোমেইনের এই পার্টিকুলার এই পোর্শন, এটা বয়স বৃদ্ধির সাথে সাথে এই স্পেসিফিক এই ডোমেইন which is called crystallized intelligence, সেটা কিন্তু ধীরে ধীরে বাড়ে।
কারো কারো ক্ষেত্রে স্টেবল থাকে, মানে হচ্ছে কমে যায় না, ধীরে ধীরে বাড়ে। কমন এক্সাম্পল কি বললাম, যেমন ভোকাবুলারি, general knowledge. So these are the example, common example of crystallized abilities, which is fixed or very concrete, very hard, যেটা সহজে কি হয় না, ডিটারোয়েট করে না। ইনফ্যাক্ট কারো কারো ক্ষেত্রে সেটা কি হয়, বৃদ্ধি হয়, যেমন যেটা বললাম যে লাইফ এক্সপিরিয়েন্স, তাই না? তোমরা কি বুঝতে পারছো? রেসপন্স করো। শোনা যাচ্ছে? জি ম্যাম, শোনা যাচ্ছে। জি ম্যাম, শোনা যাচ্ছে। আমরা দেখেছি, আমরা এটা আমরা জানলাম লিটারেচার থেকে যে এই এবিলিটি, এই স্পেশাল কগনিটিভ যে ডোমেইন, এই এরিয়াতে যেমন ধরো এটা গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করে, কতটুকু মানে কোন সময় পর্যন্ত সাধারণত ইমপ্রুভ করতে থাকে, সাধারণত 6-7 ডিকেড অফ লাইফ, তার মানে অ্যাপ্রক্সিমেটলি অ্যারাউন্ড 70 ইয়ার্স। এর পরবর্তীতে দেখা যায় যে এটা ডিপেন্ড করে যে সে কতটুকু প্র্যাকটিস করছে সেটার উপর। যারা প্র্যাকটিসিং থাকে তাদের ক্ষেত্রে ইট রিমেইন স্ট্যাটিক, অথবা তাদের কারো কারো ক্ষেত্রে সেটা আরো বাড়তে থাকে, অথবা কেউ যদি প্র্যাকটিস ছেড়ে দেয় সেক্ষেত্রে সেটা গ্র্যাজুয়ালি কি করে, ডিটারোয়েট করে। তো দিস স্পেশাল কগনিটিভ ডোমেইন, there is a there is a great chance to improve the ability, which is called crystallized intelligence ability বা crystallized intelligence. তো এটা স্কিল রিলেটেড, হ্যাঁ, স্কিল এক্সপিরিয়েন্স রিলেটেড যে এবিলিটি, সেগুলোই হচ্ছে ক্রিস্টালাইজ। তার মধ্যে কমন এক্সাম্পল হচ্ছে জেনারেল নলেজ আর কি, ভোকাবুলারি, তাই না? আচ্ছা, এর পরের ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হচ্ছে ফ্লুইড ইন্টেলিজেন্স। ফ্লুইড ইন্টেলিজেন্স আমরা এখন দেখে নিই যে আসলে এই এই কগনিটিভ কম্পোনেন্টটা বলতে কি বোঝায়। আমরা যেটা বললাম যে টার্ম, এটা একটা নতুন টার্ম, আই হোপ। ফ্লুইড ইন্টেলিজেন্স, fluid intelligence refers to the abilities involving problem solving and reasoning about things that are less familiar and are independent of what one has learned. এটা ক্রিস্টালাইজ ইন্টেলিজেন্সের ঠিক অপোজিট একটা বিষয়, যেটা আসলে যেটাতে মূলত ইনভলভ হয় প্রবলেম সলভিং, তাই না, এবং রিজনিং, প্রবলেম সলভিং এর অ্যাবিলিটি। So fluid intelligence refer to the abilities involving in problem solving and reasoning. প্রবলেম সলভিং এন্ড রিজনিং। একটু আগে তুমি যে কথাটা বলেছিলে রিফাত, যে দেখা গেল যে একটা ইনফরমেশন আসলো, সেটাকে দ্রুততার সাথে প্রসেস করা, এই এবিলিটি বয়সের সাথে সাথে ধীরে ধীরে কমে যাচ্ছে। ইউ আর রাইট, এটা হচ্ছে প্রবলেম সলভিং অথবা রিজনিং, ঠিক আছে? তো এই এবিলিটিটার ডিটারেশন হচ্ছে, আমরা দেখছি যে দ্রুত একটা ইনফরমেশন সেটাকে প্রসেস করে সেটাকে সিদ্ধান্তে পরিণত করা, একটা নতুন প্রবলেম ক্রিয়েট হলো, এই প্রবলেমটাকে খুব দ্রুততার সাথে, স্মার্টলি, টাইমলি সেটাকে এক্সিকিউট করার ক্ষমতা কিছুটা কমতে থাকে। বাট ইয়াঙ্গার পিপল, যারা অপেক্ষাকৃত ইয়াঙ্গার, নট নেসেসারি প্রত্যেক ইয়াং, আমরা এই ডেভিয়েশন গুলো পরবর্তীতে পড়বো, কিছু ডেভিয়েশন আছে, হ্যাঁ, কিছু ডেভিয়েশন আছে, সেগুলো আমরা পরবর্তীতে জানি। এখন ন্যাচারাল যেটা মেইন বিষয় সেটা আমরা জানার চেষ্টা করি। Cognition include a person's natural ability to process and learn new information, solve problem and manipulate one environment. তাহলে এই এবিলিটি, হ্যাঁ, তাহলে এই এবিলিটির আন্ডারে কি কি পড়ে বলতো, এই কম্পোনেন্ট গুলো যেগুলো স্ক্রিনে আছে। লার্নিং নিউ থিংস, বলো।
এনভায়রনমেন্ট ম্যানিপুলেট করা, চেঞ্জ করা, প্রয়োজন অনুযায়ী নতুন নতুন সমস্যার সমাধান করা, আইডেন্টিফাই করা, নতুন তথ্যকে প্রসেস করা, টাইম অ্যাকুরেটলি, ঠিক আছে? এই এবিলিটি হচ্ছে ফ্লুইড ইন্টেলিজেন্স। মেইনলি ফ্লুইড কগনিটিভ অ্যাবিলিটিস, স্পেশালি psychomotor abilities and processing speed peak in the third decade of life, then decline per year. খেয়াল করো, থার্ড ডিকেড মানে কি? 30 বছর, বুঝেছো? তো 60 বছর হলেই যে সে তার এবিলিটি ডিটারেট করে বিষয়টা তা না। কিছু কিছু বিষয় আছে 30, মানে থার্ড ডিকেড অফ অথবা ফোর্থ ডিকেড অফ লাইফ। তো ইটস মাচ আর্লিয়ার। অনেক আগে থেকে কিছু কিছু এবিলিটি কিন্তু কি হয়, ডিক্লাইনেশন হয়, যেটা কি কিনা চরম পর্যায়ে পৌঁছায় যখন আমরা 7, 8, 9, 10th ডিকেড অফ লাইফে যখন আমরা অবস্থান করি, তখন সেটা কি হয়, খুব মারাত্মক আকার ধারণ করে। বেশিরভাগ ফ্লুইড ইন্টেলিজেন্সের মধ্যে দেখা যায় যে তাদের এই ফ্লুইড ইন্টেলিজেন্স পিক থাকে হচ্ছে আপ টু থার্ড ডিকেড অফ লাইফ। এরপরে প্রতি ইয়ারে কিছু কিছু ডিক্লাইনেশন হয়। প্রসেসিং স্পিডটা একটু জানি, যে প্রসেসিং স্পিড সম্পর্কে কি বলেছে, লিটারেচার কি বলে। প্রসেসিং স্পিড এটা কি ধরনের ইন্টেলিজেন্স? ফ্লুইড ইন্টেলিজেন্স, তাই না? Processing speed refers to the speed with which cognitive activities are performed as well as speed of motor response. So processing speed বলতে আমরা শুধুমাত্র ইনফরমেশন প্রসেসিং না, এর সাথে কিছু রেসপন্স প্রয়োজন, তাই না? যেমন ধরো ভূমিকম্প হচ্ছে, তো এটা একটা তথ্য, তথ্য ব্রেইনে সে বুঝতে পারবে এবং তদনুযায়ী সে কি করবে, একটা মোটর রেসপন্স করবে, এবং সেই রেসপন্সটার এই সব কিছু কিন্তু এই প্রসেসিং স্পিডের মধ্যে পড়ে। মানে একজন ইয়াং পার্সন যত দ্রুত বুঝে ঘর থেকে বের হয়ে যেতে পারবে, একজন ষাটোর্ধ্ব ব্যক্তির একটু সময় লাগবে, বুঝতেই সময় লাগবে। এরপরে ডেফিনেটলি তার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর কিছু লিমিটেশনের জন্য তার জন্য কিন্তু কিছুটা সময়ের বিষয়। This fluid ability begins to decline in the third decade of life and continue throughout the lifetime. So this processing speed তোমাদের 30 বছর পর্যন্ত খুব স্ট্রং, 30 বছরের পর থেকে ধীরে ধীরে কমতে থাকে, খুব খুব স্লোলি কমতে থাকে, এবং পরবর্তীতে গিয়ে এক সময় গিয়ে সেটা মারাত্মক আকার ধারণ করে। অ্যাটেনশন, অ্যাটেনশন, অ্যাটেনশনের বাংলা কি বলতো? মনোযোগ অ্যাটেনশনের দেওয়া। বাংলা মনোযোগ। মনোযোগ। Attention refers to the ability to concentrate, right, and focus on specific stimulation. স্পেসিফিক স্টিমুলেশনের প্রতি তুমি কাজ করতে পারার এবিলিটি অথবা কনসেন্ট্রেট করার এবিলিটি, এটাও এক ধরনের ফ্লুইড ইন্টেলিজেন্স। A more noticeable declination is seen on more complex attention tasks such as selective and deviated attention. এখানে এই বয়সের সাথে সাথে দেখা যায় যে এই অ্যাটেনশন এবিলিটিতে এক ধরনের নোটিসেবল ডিক্লাইনেশন আসতে পারে, বিশেষ করে কমপ্লেক্স অ্যাটেনশন। সিলেক্টিভ অ্যাটেনশন কি? দুই ধরনের অ্যাটেনশন এখানে। কমপ্লেক্স অ্যাটেনশন বলা হয়েছে, এখানে সাধারণত দুইটা অ্যাটেনশন কম্পোনেন্টকে বোঝানো হয়েছে, একটা হচ্ছে সিলেক্টিভ আর একটা হচ্ছে ডেভিয়েটেড। Selective attention is the ability to focus on the specific information in the environment while ignoring the irrelevant information, such as engaging in a conversation in a noisy environment or driving a car. তো এখানে আসলে যেটা যেটা বলতে চাচ্ছি, ফ্লুইড ইন্টেলিজেন্সের একটা আরেকটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হচ্ছে অ্যাটেনশন। এটাকে আমরা বাংলায় জেনেছি কি, কি বলেছো যেন, বাংলাটা কি বলেছো? মনোযোগ না, অ্যাটেনশন। So attention refers to the ability to concentrate on or focus on specific stimulation. The specific stimulation এ যদি তুমি যদি well attentive হও, you have a good ability to concentrate or focus on a particular stimulation. এবং আমরা দেখেছি লিটারেচার বলে যে বয়সের সাথে সাথে এই অ্যাটেনশন, বিশেষ করে কমপ্লেক্স অ্যাটেনশনে এক ধরনের কম্প্রোমাইজ আসে। যেমন
এখানে কমপ্লেক্স অ্যাটেনশন বলতে বোঝাচ্ছে হচ্ছে সিলেক্টিভ এবং ডিভাইডেড অ্যাটেনশন। সিলেক্টিভ অ্যাটেনশনটা কি? It is the special ability to focus on a specific information in the environment while ignoring the irrelevant information. মানে ধরো একটা কমপ্লেক্স সিচুয়েশন, একটা কমপ্লেক্স এনভায়রনমেন্ট, একটা নয়েজি এনভায়রনমেন্ট, সেখানে একটা পার্টিকুলার কোন আলাদা কোন একটা স্টিমুলেশনের প্রতি ফোকাস করা। ঠিক আছে, যেমন ধরো তুমি একটা নয়েজি এনভায়রনমেন্টে কার ড্রাইভ করছো, বা একটা নয়েজি এনভায়রনমেন্ট, ধরো তুমি বাজারে আছো, তোমার সেই সময় একটা ফোন কল আসলো, তুমি কিন্তু তোমার এবিলিটি আছে যে তুমি তোমার আশেপাশের নয়েজকে ইগনোর করে তোমার ফোন কলে কনসেন্ট্রেট করতে পারবা, তাই না? পারবা কিনা? জি ম্যাম। এরকম হয় না যে অনেক সময় ক্রাউডি প্লেসে আমাদের একটা ফোন কল আসলো, বা কেউ আমাদেরকে ডাক দিল, বা কোনো একটা পার্টিকুলার সিচুয়েশন, কোনো একটা বিষয় যেটা স্পেশালি সেটাতে আমরা কনসেন্ট্রেট করতে পারি। তো দিস ইজ দ্য সিলেক্টিভ অ্যাটেনশন। আর ডিভাইডেড অ্যাটেনশন হচ্ছে দ্য এবিলিটি টু ফোকাস অন মাল্টিপল টাস্ক সাইমালটেনিয়াসলি, একই সাথে বেশ কয়েকটা কাজ একই সাথে করে যাওয়া। তার মধ্যে কমন এক্সাম্পল ধরো ধরো যে আমি ফোনে কথা বলছি, সেম টাইম আমি হয়তো বা ডিফারেন্ট একটা কিছু লিখছি, বা আমি একটা লেকচার তৈরি করছিলাম, এর মধ্যে আমার একটা ফোন আসলো, আমি ফোনকেও কনসেন্ট্রেশন দিতে পারছি, এট দ্য সেম টাইম আমি আমার লেকচার নোটও তৈরি করছি। অথবা আমি রান্না করছিলাম, আমি রান্না করছি, এর মধ্যে আমার একটা ফোন কল আসলো, বা অন্য কেউ আমাকে ডাকলো, একই সাথে আমি ওইটাও রেসপন্স করছি, আবার সাথে সাথে রান্নাও করছি। তো এই যে কমপ্লেক্স অ্যাটেনশন এবিলিটি এবং এই সিলেক্টিভ অ্যাটেনশন এবিলিটি, এই ধরনের স্পেশাল এবিলিটি গুলো বয়সের সাথে সাথে কমতে থাকে। বিশেষ করে থার্ড ডিকেড অফ লাইফে এটা চরম থাকে, চূড়ান্ত। থার্ড ডিকেড অফ লাইফ থেকে, মানে তার মানে হচ্ছে 30 যখন আমরা হয়ে যাই, তখন ধীরে ধীরে কমতে থাকে, এবং এই কমার পেজটা অনেক ছোট, যার ফলে আমরা আসলে ফিল করি না। এই কমে যাওয়ার যে ভলিউম বা পেজ বা গতি, সেটা অল্প হওয়াতে বিষয়গুলো আসলে আমাদের চোখে পড়ে না, বা আমরা জিনিসটাকে ফিল করি না। এক সময় যখন কেউ 60 70 80 হয়, তখন বিষয়গুলো আসলে আমাদের মাথায় আসে। তো এই এইজিং প্রসেসের প্রত্যেকটা জিনিস কিন্তু হঠাৎ করেই আসে, এগুলো একটা সার্টেন টাইম ধরে বিষয়, এই চেঞ্জ গুলো আমাদের মধ্যে আসে। কিন্তু যখন আমাদের ফিজিওলজিক্যাল সিস্টেম আর কম্পেনসেটরি যে এবিলিটি হারায়, তখনই আমরা আক্রান্ত হই এবং সেগুলোতে ফোকাস করা শুরু করি। আচ্ছা, এই ফ্লুইড ইন্টেলিজেন্সের আরেকটা কম্পোনেন্ট হচ্ছে মেমোরি। যেটা নিয়ে আসলে আমাদের অনেক কাজ। মেমোরি নিয়ে ইনফ্যাক্ট আমরা মেমোরি চেঞ্জটাকে আমরা মানে বয়স্ক ব্যক্তিদের প্রধান চেঞ্জ হিসেবে দেখে থাকি। আমাদের আশেপাশে আমাদের দাদা দাদি নানা নানি বয়োজ্যেষ্ঠদের মধ্যে আমরা প্রায়শই দেখে থাকি মেমোরি ম্যাম মেমোরির একটা কোশ্চেন পরিবর্তন। ছিল। হ্যাঁ, বলো। ম্যাম ডিভাইডেড অ্যাটেনশন আর হচ্ছে সিলেক্টিভ অ্যাটেনশনের পার্থক্যটা কি? একটু বুঝতে আচ্ছা পারি। আচ্ছা, ভেরি গুড কোয়েশ্চেন। ডিভাইডেড অ্যাটেনশন এবং সিলেক্টিভ অ্যাটেনশন। সিলেক্টিভ, ডিভাইডেড না। সিলেক্টিভ হচ্ছে স্পেসিফিক। যেমন ধরো যে যখন যখন আহ, অনেকগুলো স্টিমুলেশন একসাথে কাজ করে, অনেকগুলো স্টিমুলেশন, তুমি অনেকগুলো স্টিমুলেশনের মাঝখানে অবস্থান করছো, প্রত্যেকটা স্টিমুলেশনই আহ, সমানভাবে তোমার মানে তোমার নার্ভাস সিস্টেম সেগুলোকে পারসিভ করছে। কিন্তু সবগুলো স্টিমুলেশন এই মুহূর্তে তোমার প্রয়োজন নাই, সবগুলো স্টিমুলেশনের প্রতি রিয়াকশন দেখানো বা রেসপন্স করা তোমার প্রয়োজন নাই। রাদার তোমার যে কোনো একটা পার্টিকুলার স্টিমুলেশনের প্রতি তোমার কনসেন্ট্রেশন করতে হবে। যেমন এই মুহূর্তে আমি ক্লাস নিচ্ছি তোমাদের, আমার আশেপাশে অনেক নয়েজ, আমি এই মুহূর্তে কিন্তু ওগুলোতে কনসেন্ট্রেশন দিচ্ছি না, আমি কনসেন্ট্রেশন দিচ্ছি তোমাদের কথার উপরে। তুমি যেমন এখন কোয়েশ্চেন করলা, আমি ইমিডিয়েট রেসপন্স করছি। ঠিক একইভাবে তোমার এনভায়রনমেন্টে অনেক ধরনের স্টিমুলেশন আছে, শুধুমাত্র অডিটরি না। তুমি যে রুমে বসে আছো, তোমার আশেপাশে আহ আহ, অনেক কিছুই হচ্ছে, কিন্তু তুমি সেখানে কিন্তু কনসেন্ট্রেশন দিচ্ছ না। রাদার তুমি কনসেন্ট্রেশন দিচ্ছ আমার ক্লাস লেকচারে। তুমি হয়তোবা মোবাইল ফোন অথবা তোমার কম্পিউটারের সামনে বসে আছো,
আশেপাশের পরিবেশকে ইগনোর করে তুমি তোমার অ্যাটেনশনটাকে সিলেক্টিভ করে ফেলেছো, তাই না? একটা নির্দিষ্ট, এটা হচ্ছে সিলেক্টিভ অ্যাটেনশন। আর ডিভাইডেড অ্যাটেনশন হচ্ছে তুমি সাইমালটেনিয়াসলি ২টা বা ৩টা স্টিমুলেশনের সমান তালে বা প্রয়োজন অনুযায়ী তুমি সেটাকে রেসপন্স করছো। মানে এটা ঠিক তার অপোজিট। যেমন ধরো তুমি একটা কাজ করছো, এই সময় তোমার একটা ফোন কল আসলো, যেটা কমন এক্সাম্পল। এখন তুমি ফোন কলকে তো ইগনোর করতে পারবে না সব সময়। ধরো একটা ইম্পর্টেন্ট ফোন কল আসলো, তুমি একটা পার্টিকুলার ইম্পর্টেন্ট কাজ করছো, ২টা কাজই তোমার জন্য ইম্পর্টেন্ট। সো তুমি কোনোটা ইগনোর করতে পারছো না, ইগনোরেবল না। তখন তুমি কি করো? ২টা কাজই একসাথে করার চেষ্টা করো না? করো কিনা? জি ম্যাম, বুঝতে পারছি। হ্যাঁ, তো ওই একটা বা ২টা বা ততোধিক কাজ তুমি যখন গুরুত্ব সহকারে গুরুত্ব দিতে পারছো, যেগুলোকে নোটিস করছো এবং সেই অনুযায়ী রেসপন্স করতে পারছো, এই অ্যাবিলিটিটা হচ্ছে তোমার আরেকটা অ্যাটেনশন অ্যাবিলিটি, সেটাকে আমরা বলি ডিভাইডেড অ্যাটেনশন। তো বয়সের সাথে সাথে এই স্পেশাল এবিলিটি, যে ফ্লুইড ইন্টেলিজেন্স যেটা আমরা বলে থাকি, এই অ্যাটেনশন এবিলিটি ডিটারেশন হয় সাধারণত থার্ড ডিকেড অফ লাইফে পর্যন্ত এভরিথিং ইজ ওকে। তারপরে ধীরে ধীরে কি হতে থাকে? ডিক্লাইন কমতে হতে থাকে। থাকে, কমতে থাকে, তাই না? তোমাদের ক্লাস কখন? এরপরে নেক্সট ক্লাস কখন? ম্যামের পড়া ক্লাস নেই। আচ্ছা, ঠিক আছে, দেন আমি তাহলে এই লেকচারটা শেষ করে দিই। হ্যাঁ, ক্লাস শুরু করতে একটু দেরি করলাম, আর ৩-৪টা স্লাইড আছে। আমরা মেমোরি নিয়ে যেটা বলেছি, যে মেমোরি নিয়ে আসলে আমাদের আহ, আহ, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের প্রাইম কনসার্ন থাকে মেমোরি চেঞ্জ, তাই না? আম, যেমন আমি যখন তোমাদেরকে প্রশ্ন করলাম যে বয়োজ্যেষ্ঠদের মধ্যে কি ধরনের কগনিটিভ চেঞ্জ তোমরা দেখতে পাও, প্রথম যে উত্তরটা এসেছিল সেটা হচ্ছে মেমোরি লস, তাই না? এখন আমরা দেখিনি কি ধরনের মেমোরি প্রবলেমে বয়োজ্যেষ্ঠরা ভুগতে পারেন। আচ্ছা, আমরা আগে দেখি তাহলে মেমোরির মধ্যে কিছু ক্লাসিফিকেশন আছে। আমরা ওটাকে ক্লাসিফাই করে প্রত্যেকটা ক্লাসিফিকেশনের পরিবর্তনটা একটু দেখি। যেমন দেয়ার আর টু মেজর টাইপস অফ মেমোরি। হ্যাঁ, দুইটা মেজর টাইপ আছে। একটা হচ্ছে ডিক্লেয়ারেটিভ আর একটা হচ্ছে নন ডিক্লারেটিভ। ডিক্লারেটিভ মেমোরি, নন ডিক্লারেটিভ মেমোরি। এখন দেখি তো ডিক্লারেটিভ মেমোরি বলতে কি বোঝায়। ডিক্লারেটিভ মেমোরি অথবা এক্সপ্লিসিট, the memory which is conscious reflection of fact and event। তার মানে হচ্ছে যে তুমি যে বিষয়গুলোকে কনসিয়াসলি রিকল করতে চাও, তুমি নিজে ইচ্ছা করে, ভলান্টারিলি, যে ইভেন্ট তোমার লাইফের, যে ইভেন্ট খুব নিয়ার ইভেন্ট অথবা ফার ইভেন্ট, হ্যাঁ হতে পারে, সেগুলোকে তুমি কনসিয়াসলি রিকল করতে চাও, সেগুলো হচ্ছে ডিক্লারেটিভ মেমোরি। যেমন একটা এক্সাম্পল দাও, বলতে পারবা? যেমন তুমি এই মুহূর্তে হয়তোবা গত ১ বছরে এই করোনা কালীন সময়ে তোমার লাইফে স্পেশাল কি কি ইভেন্ট এসেছে, হ্যাঁ, এগুলোকে তুমি যদি রিকল করতে চাও, তুমি কি রিকল করতে পারবা গত ১ বছরে? তুমি এই ছুটির মধ্যে বিশেষ বিশেষ কি 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 বিষয় ছিল যেগুলো তোমার কাছে বিশেষ ছিল? হয়তোবা ২টা ৩টা ৪টা ৫টা এপিসোড হতে পারে, ইভেন্ট হতে পারে। সেগুলো খুব সহজেই তুমি কি করতে পারবা? রিকল করতে পারবা, তাই না? কনসিয়াসলি, তুমি নিজে ইচ্ছাকৃতভাবে। সেগুলো হচ্ছে ডিক্লারেটিভ মেমোরি। তোমরা এত চুপ থাকো, আমি বুঝি না তোমরা আছো কি আছো না। একটু রেসপন্স করো, বুঝতে পেরেছো কিনা? জি ম্যাম, বুঝতে পেরেছি। জি ম্যাম। জি ম্যাম, বুঝতে পেরেছি। এই ডিক্লারেটিভ মেমোরি আবার দুই ভাগে ভাগ, আরো ফার্দার আরো দুটো ভাগে। একটা হচ্ছে সিমেন্টিং মেমোরি
আরেকটা হচ্ছে এপিসোডিক মেমোরি। সিমেন্টিক মেমোরি হচ্ছে which involve language use, practical knowledge. For example, knowing the meaning of some words. আর এপিসোডিক মেমোরি হচ্ছে um, is a memory for personally experience event that occur at a specific place or time. It can be measured by memory of stories, word. একটু আগে যে এক্সাম্পলটা আমি দিলাম সেটা হচ্ছে এই এপিসোডিক মেমোরির এক্সাম্পল। ঠিক আছে, এপিসোডিক মেমোরির এক্সাম্পল যেমন ট্রাইং টু রিকলিং সামথিং, ধরো গত 1 বছরে বা গত 6 মাসে। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ? জি ম্যাম, জি জি ম্যাম, শুনতে পাচ্ছি। জি ম্যাম। হ্যাঁ, জি ম্যাম। ধরো গত 1 বছরে বিভিন্ন এপিসোড, সেটা হচ্ছে এপিসোডিক মেমোরি। আর আরেকটা যেটা বললাম যে সিমেন্টিক মেমোরি, যে কোনো একটা বিষয়, যেমন যে কোনো একটা টার্ম, যে কোনো একটা ওয়ার্ড, যে কোনো একটা সেন্টেন্স বললে ওইটা রিলেটেড যে টার্ম তোমাকে তুমি চাইলেই মনে করতে পারো। হ্যাঁ, যে কোনো একটা স্পেসিফিক টার্ম, যেমন আমি যদি বলি এখন আমার পানি পিপাসা লেগে গেছে, সো এটাকে তুমি এক কথায় তুমি মেমোরাইজ করতে পারবা যে ইটস অল থার্স্টি, সো ইউ আর থার্স্টি, ম্যাম ইউ আর থার্স্টি, রাইট? So you have learned thirsty is a term for being thirst, মানে কেউ যদি সে যদি পিপাসার্থ হচ্ছে, সে হচ্ছে এটা একটা সিচুয়েশন, এটার একটা টার্ম আছে, সেটা হচ্ছে thirsty. সো এই যে ভোকাবুলারি, এই যে মেমোরি অফ ভোকাবুলারি, সেটা হচ্ছে তোমার কি ধরনের? এটা হচ্ছে সিমেন্টিক, তাই না? আর এপিসোডিক মেমোরি হচ্ছে ইভেন্ট, তুমি যে ইভেন্ট গুলো মনে করতে পারছো ইন্টেনশনালি, তুমি ইচ্ছাকৃতভাবে, সেটা হচ্ছে তোমার এপিসোডিক মেমোরি, which is the part of declarative memory. তাহলে ডিক্লারেটিভ মেমোরি আবার 2 ভাগে ভাগ, যেটা আমরা জানলাম সিমেন্টিক, যেটা কিনা হচ্ছে যে মেমোরি অফ ভোকাবুলারি, আর সেকেন্ডটা হচ্ছে এপিসোডিক মেমোরি, যেটা কিনা মেমোরি অফ ইভেন্ট, লাইভ ইভেন্ট। আচ্ছা, এরপরে আমরা দেখি নন ডিক্লারেটিভ মেমোরি। আচ্ছা, এখানে দেখো, এখানে একটা ইম্পর্টেন্ট তথ্য আমি মিস করে গেছি। এপিসোডিক মেমোরি shows lifelong decline while semantic memory shows late life decline. বুঝেছো? এখানে যে আমরা স্পেশাল 2টা মেমোরির কথা বলেছি, যেটা কিনা সিমেন্টিক মেমোরি, হ্যাঁ, সরি, প্রথমটা হচ্ছে কি এপিসোডিক মেমোরি, যেটা লাইভ ইভেন্ট, হ্যাঁ, লাইভ ইভেন্টের মেমোরি, সেটা টোটাল লাইফ টাইম ধরে ডিক্লাইন হতে থাকে। বয়স্করা অনেক সময় দেখা যায় যে কিছু কিছু লাইফ ইভেন্টের কথা ভুলে যায়। হুম, কিন্তু সিমেন্টিক যে মেমোরি শোজ লেস, মানে পরবর্তী লাইফে, মানে অনেক পরে দেখা যায় যে লাইফের প্রথম অংশে না, শেষ অংশে বা অনেক দেরিতে ডিক্লাইন হয়, শেষের দিকে, আর্লি ডিক্লাইন হয় না। ঠিক আছে, তাহলে এই 2 ধরনের মেমোরির মধ্যে এপিসোডিক মেমোরি, সেটার ডিক্লাইনেশন খুব দ্রুত শুরু হয়, এবং সিমেন্টিক মেমোরি ডিক্লাইনেশন অপেক্ষাকৃত কি হয়, দেরি হয়, না দেরিতে হয়। তাহলে প্রথম যে ক্লাসিফিকেশন ডিক্লারেটিভ মেমোরি, বুঝতে পেরেছো? না বুঝলে এখনই বলো। জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা দেখি ইমপ্লিসিট মেমোরি বা নন ডিক্লারেটিভ মেমোরি বলতে আমরা কি বুঝি, একটু ধারণা করা যায়, তাই না? So this kind of memory is outside of a person's awareness. মানে তুমি without being aware you can recall some event or episode or some issues. Those are considered as non-declarative memory. একটা এক্সাম্পল যদি দেই, সেটা হচ্ছে যেমন ধরো remembering how to sing a familiar song.
এখন একটা ফ্যামিলিয়ার সং অনেক সময় খুব কনসিয়াসলি মনে না করেও কিন্তু আমরা কি করতে পারি, এটাকে গাইতে পারি। যেমন এখানে একটা এক্সাম্পল দেয়া আছে, হ্যাপি বার্থডে টু ইউ। এইটা যদিও আমাদের কালচারের সাথে উই আর নট দ্যাট মাচ ফ্যামিলিয়ার, দিস ইজ নট ইনফ্যাক্ট ফ্যামিলিয়ার সং। একটা এক্সাম্পল হিসেবে এখানে আচ্ছা, নেক্সট জেনারেশন তোমাদের ক্ষেত্রে এটা হয়তো বা তোমরা যখন বুড়া হয়ে যাবা তখনও যদি কারো ধরো বার্থডে আসলো, মনের অজান্তেই তুমি চাইলে রিকল করতে পারবা উইদাউট বিং কনসাস, তাই না? এই ধরনের মেমোরি হচ্ছে নন ডিক্লারেটিভ মেমোরি। প্রসিডিউরাল memory is the type of non-declarative memory. Example of procedural memory include remembering how to tie a shoe or how to ride bicycle. So এই non-declarative memoryর মধ্যে একটা common example হচ্ছে procedural memory, যেমন common example যেমন riding bicycle, tying a shoe, ঠিক আছে? তো এই ধরনের মেমোরি গুলো কে আমরা বলি নন ডিক্লারেটিভ মেমোরি, যেটার জন্য খুব অ্যাক্টিভ অ্যাটেনশন বা খুব অ্যাক্টিভ এফোর্ট প্রয়োজন নাই, অটোমেটিক্যালি কিছু বিষয় আমাদের মাথায় গেঁথে যায়, আমাদের নার্ভাস সিস্টেম সেটাকে পার্মানেন্টলি শিখে যায়। সেটা আমি খুব বেশি কনসাস মাইন্ডে না হলে আনকনসাসলি সেটা কি, যেমন সাঁতার কাটা, এটাও হচ্ছে এই প্রসিডিউরাল মেমোরির পার্ট। তাহলে আমরা যদি নন ডিক্লারেটিভ মেমোরি দেখি, সাধারণত বয়সের সাথে এটা আনচেঞ্জ থাকে। বয়সের সাথে আনডিক্লারেটিভ মেমোরি, যেহেতু এটা অ্যাক্টিভ অ্যাটেনশনের প্রয়োজন নাই, উইদাউট বিং অ্যাটেন্টিভ ইউ ক্যান কল সাম অফ দিস কাইন্ড অফ মেমোরি স্কিল, তাই না? এগুলো মেমোরি হিসেবে আমরা ধরতে পারি, এগুলোকে আমরা নন ডিক্লারেটিভ মেমোরি হিসেবে ধরতে পারি। তার মধ্যে কমন এক্সাম্পল হচ্ছে ধরো রিমেম্বারিং এ ভেরি কমন, সিঙ্গিং এ ভেরি কমন সং, অথবা রাইডিং বাইসাইকেল, অথবা সুইমিং। এই ধরনের যে কাজগুলো যেগুলো আমরা শিখে গিয়েছি, আসলে জীবনেও ভুলবো না। কেউ একবার সাইকেল চালালে সে কি ভুলে? ধরো সে তার যদি এক্সট্রিম কোনো ফিজিক্যাল ইনএবিলিটি না থাকে, সেক্ষেত্রে কিন্তু সে সাইকেল চালায় যেতে পারবে। সাঁতার শিখলে সে কি ভুলে যায়? না, ভুলে না। এগুলো হচ্ছে নন ডিক্লারেটিভ মেমোরির এক্সাম্পল। তো বয়সের সাথে সাথে এই নন ডিক্লারেটিভ মেমোরি কি থাকে? সাধারণত আনচেঞ্জড থাকে। তাহলে এখন যদি এরকম আসে প্রশ্ন যে write down the changes of memory with aging, তাহলে কি তোমরা র্যান্ডামলি কি লিখবা যে বয়সের সাথে সাথে মেমোরি লস হয়, এরকম উত্তর করবা? নাকি তোমরা এই প্রত্যেকটা টাইপ অফ মেমোরিকে আলাদা আলাদা উল্লেখ করে তাদের পরিবর্তনগুলো লিখবা? কি করবা? ম্যাম টাইপটা আলাদা করে লিখতে হবে। স্পেসিফিক পরিবর্তন, কিছু কিছু মেমোরি আনচেঞ্জ থাকে, কিছু কিছু মেমোরি এক্সেন্চুয়েট হয়, বাড়ে, কিছু কিছু মেমোরি কমতে থাকে। সো তোমাদের উচিত হবে ওই গদবাঁধা অ্যান্সার না দিয়ে আলাদা আলাদা ভাবে টাইপ ধরে ধরে তারপরে সেটাকে কি করা, এক্সপ্লোর করা, বা সেভাবে সেই অনুযায়ী অ্যান্সার করা। ঠিক আছে? বুঝতে পেরেছো? জি ম্যাম। কঠিন মনে হচ্ছে? না ম্যাম, সহজই মনে হচ্ছে। সহজই মনে হচ্ছে, ভেরি গুড। এরপরে ল্যাঙ্গুয়েজ। Language is a complex cognitive domain composed of both crystallized and fluid cognitive abilities. So language আসলে it's a complex ability. এটা both crystallized and fluid cognitive abilities. তার মানে হচ্ছে এই ল্যাঙ্গুয়েজের সাথে শুধুমাত্র তোমার ইন্টেনশন থাকলেই হবে না, ইন্টেনশনাল যে কগনিটিভ অ্যাবিলিটি থাকলেই হবে না, তার সাথে তোমার আনইনটেনশনাল কগনিটিভ অ্যাবিলিটিও কি করতে হবে, থাকতে হবে, দুইটারই কম্বিনেশন। ওভারঅল ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি রিমেইনস ইনট্যাক্ট। খেয়াল করো, ওভারঅল ল্যাঙ্গুয়েজ এবিলিটি রিমেইনস ইনট্যাক্ট উইথ এজিং, vocabulary remains stable and even improve over time. কিন্তু আমরা বলেছি যে ওভারঅল তার ল্যাঙ্গুয়েজ এবিলিটি ঠিকঠাক থাকে, কিন্তু কিছু এক্সেপশনও আছে, এটাও আমাদেরকে জানতে হবে। A few exception to the general trend of stability with age
are worth mentioning. আচ্ছা, the ability to see a common object and name it remains about the same until age 70 and then declines in subsequent years. খেয়াল করো, যেমন ধরো একটা ফ্যামিলিয়ার অবজেক্ট সে দেখলো এবং সে সেটাকে আইডেন্টিফাই করতে পারলো, কমন ফ্যামিলিয়ার অবজেক্ট। এটা দেখা গেল যে একটা অনেক লম্বা সময় ধরে সে এই কাজটা করতে পারছে, কিন্তু পরবর্তীতে সে দেখা যায় যে এমনও হতে পারে যে সেই অবজেক্টটাকে আইডেন্টিফাই করে সেটা সেটাকে স্পিক আউট করা, মানে সেটা সম্পর্কে বলা যে এই সাবস্টেন্স আসলে অমুক। এই যে অ্যাবিলিটি, এই ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটিটা সেটা কি হতে পারে? সাধারণত এখানে যেটা বলা হয়েছে ৭০ এর পরে এটা ডিক্লাইনেশন। একটা কমন একটা অবজেক্ট দেখে সে সেটা বলতে পারছে না যে সেটা কি। এটা যেমন আন্ডারস্ট্যান্ডিং এর সমস্যা, ঠিক তেমনি ভাবে তার তার যে ল্যাঙ্গুয়েজ এবিলিটি, যে ল্যাঙ্গুয়েজ ইনফরমেশন প্রসেসিং যে এবিলিটি, সেখানেও সমস্যা। আচ্ছা, তো ল্যাঙ্গুয়েজ শুধুমাত্র তো ইনফরমেশন প্রসেসিং মধ্যে আবার ভার্বাল অ্যাকুইটিওরও ব্যাপার আছে, মানে ভার্বালি সে সেটাকে উচ্চারণ করা। আবার এখানে ফ্লুয়েন্সিরও বিষয় আছে। তাহলে এখানে আরেকটু দেখি যে ভার্বাল ফ্লুয়েন্সি which is the ability to perform a word search and generate word for a certain category, যেমন কোনো লেটার আইডেন্টিফাই করা এবং সেটা বলা, এনিমেলের নাম সেটা আইডেন্টিফাই করে এবং এবং বলা, মানে মুখে বলা in a certain amount of time also shows decline with aging। মানে হলো যে কোনো একটা জিনিস, আহ, যেমন একটা গরু মাঠে চড়ছে, সেই গরুটা দেখে আইডেন্টিফাই করে একটা গরু মাঠে চড়ছে, চড়ে বেড়াচ্ছে, এই কথাটা বলা, এই যে অ্যাবিলিটি, যেটাকে আমরা যাকে আমরা বলি ভার্বাল ফ্লুয়েন্সি, এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম। লাইফের মধ্যে আরো অনেক এক্সাম্পল আছে। এবং একটা বিষয় দেখে সেটা নিয়ে কথা তৈরি করে সেটাকে জেনারেট করা বা কথা বলা, সেই এবিলিটি বয়সের সাথে সাথে কমতে থাকে। খেয়াল করবা তোমরা তোমাদের আহ, বয়োজ্যেষ্ঠ যদি ফ্যামিলিতে কেউ থাকে, বিশেষ করে ৭০, ৮০, ৯০ ঊর্ধ্ব যারা আছে, তারা যে কোনো একটা বিষয় দেখে সেটা সম্পর্কে কমেন্ট করতে তাদের আইদার তারা কমেন্ট করতে পারে না অথবা তাদের একটু সময় লাগে, তাই না? ইনফ্যাক্ট তুমি যদি তাকে জিজ্ঞেসও করো, যেমন ধরো কমনলি যে আমরা দেখি সেটা হচ্ছে ফেস রিকগনাইজ করা, এবং রিকগনাইজ করতে পারলেও তাকে কোনো কিছু বলা, তাকে উদ্দেশ্য করে কিছু বলা, এই বিষয়গুলো কিন্তু কগনিটিভ এবিলিটি, হ্যাঁ, এবং এটাকে আমরা বলি ল্যাঙ্গুয়েজ এবিলিটি। তো এটা কিন্তু বয়সের সাথে সাথে কমতে থাকে। এরপর হচ্ছে ভিজুয়াল স্পেশিয়াল এবিলিটি। What is visuospatial ability? Visuospatial cognitive function involves the ability to understand 2 and 3 dimension of the object. 2 or 3 dimension of the object. This ability include object perception, the ability to recognize the familiar objects such as household item or faces, and spatial perception, the ability to appreciate the physical location of the object either alone or in relation to other object. আচ্ছা, বিষয় একটু বুঝাই বলি তোমাদের, তাহলে বুঝতে সুবিধা হবে। এই এই যে ভিজুয়াল স্পেশাল এবিলিটিস, এটা আসলে এটা একটা স্পেশাল এবিলিটি। এটা যেমন যে কোনো একটা বস্তু যখন আমরা ভিজুয়ালাইজ করি, ধরি আমি একটা বই কিংবা ল্যাপটপ, এটার যতগুলো ডাইমেনশন আছে ততগুলো ডাইমেনশনকে আমরা কিন্তু রিকগনাইজ করতে পারি। 2 ডাইমেনশন, 3 ডাইমেনশন, 4 ডাইমেনশন, যে কয়টা ডাইমেনশন আছে সেগুলোকে আইডেন্টিফাই করা, আন্ডারস্ট্যান্ড করা, এটা একটা স্পেশাল এবিলিটি। আরেকটা হচ্ছে স্পেশাল এবিলিটি, সেটা হচ্ছে পারসেপশন অফ অবজেক্ট, মানে এটা হচ্ছে এক ধরনের স্পেশাল পারসেপশন অফ লোকেশন অফ অবজেক্ট, মানে একটা অবজেক্ট কোথায় আছে এটার অবস্থান বা লোকেশন সেটাকে আইডেন্টিফাই করা, এটা এক ধরনের এবিলিটি যেটাকে আমরা বলি স্পেশাল এবিলিটি। সো ভিজুয়াল স্পেশাল এবিলিটিটাকে বুঝতে পেরেছো? প্রথমটা হচ্ছে যে একটা অবজেক্ট তার ডাইমেনশন গুলোকে আইডেন্টিফাই করা, দ্বিতীয়ত হচ্ছে অবজেক্টের লোকেশন, যেমন আমার চোখের সামনে হয়তো একটা হ্যাঙ্গিং ফুলের টব আছে,
তো আমি বলছি যে এই টপটা হ্যাঙ্গিং অবস্থায় আছে। আমি দেখতে পাচ্ছি এবং আমি বুঝতে পারছি। যেটা আসলে হ্যাঙ্গিং আছে, কোনো কিছুর সাথে বাঁধা আছে, বাট এটা আসলে ঝুলন্ত অবস্থায় আছে। সো এই যে এই অবজেক্টের যে অবস্থান বা লোকেশন, সেটা কিন্তু আমি বুঝতে পারছি। আবার ঠিক একইভাবে একটা মানে একটা স্থির বস্তু, ধরো একটা চেয়ার বা একটা টেবিল একটা নির্দিষ্ট জায়গায় স্থির অবস্থায় আছে, সেটাকে আমি পারসিভ করতে পারছি এবং আমি দেখছি, এবং সেটা আমার নার্ভাস সিস্টেম সেটাকে পারসিভ করলো অ্যাজ এ স্থির অবজেক্ট বা স্ট্যাটিক অবজেক্ট। আবার ঠিক একইভাবে ডাইনামিক কোন অবজেক্ট, মুভিং কোন অবজেক্টকে কিন্তু আমি আইডেন্টিফাই করতে পারছি যে দিস ইজ এ মুভিং অবজেক্ট। ইনফ্যাক্ট আমি স্পেসিফিক করে তার লোকেশনটাও বলে দিতে পারছি। হ্যাঁ, এখন যেমন ধরো আমার টেবিলের উপরে একটা বই আছে, এটা হতে পারে সিঙ্গেল একটা অবজেক্টিভের একটা নির্দিষ্ট অবস্থান বা লোকেশন, অথবা অন্য কোনো অবজেক্টের রিলেশনে তার লোকেশন। যেমন আমি যদি বলি যে আমার টেবিলের ওপরে আমার ৫টা বই আছে বা একটা বই আছে বা একটা বই আছে, সো আমি লোকেশনটা কি আইডেন্টিফাই করতে পারছি কি টেবিলের ওপরে। সো টেবিলের সাথে কোরিলেট করে আমি একটা লোকেশন আমি বলছি। অথবা আমি বলছি যে একটা নির্দিষ্ট অবজেক্টের আলাদা একটা অবস্থান। হ্যাঁ, একটা নির্দিষ্ট অবজেক্টের ইন্ডিভিজুয়াল অবস্থান বা লোকেশনও আমি কিন্তু আইডেন্টিফাই করছি। সো দিস ইজ আ স্পেশাল এবিলিটি হুইচ ইজ কল্ড ভিজিও স্পেশাল এবিলিটি। এখন দেখি যে এই ভিজিও স্পেশাল এবিলিটি বয়সের সাথে কি ধরনের পরিবর্তন হয়। ভিজুয়াল কনস্ট্রাকশন স্কিল ডিক্লাইন্স ওভার টাইম। In contrast, visual spatial abilities remain intact. খেয়াল করো, বয়সের সাথে ভিজুয়াল কনস্ট্রাকশন স্কিল, যেটা ভিজুয়ালি তুমি আইডেন্টিফাই করার স্কিল কিছুটা ডিক্লাইন হলেও ভিজুয়াল স্পেশাল যে এবিলিটি সেটা কিন্তু রিমেইন ইনট্যাক্ট, আনলেস তার কোনো ধরনের প্যাথোলজি বা ভিজুয়াল কোনো ধরনের কি বলে এটাকে ডিসঅর্ডার যদি না থাকে। হ্যাঁ, ভিজুয়াল ধরো কারো যদি ভিজুয়াল ডিসঅর্ডার থাকে সেটা তো ভিন্ন জিনিস, সেটা ভিন্ন জিনিস। ধরো সাধারণত a visual construction skill decline over time, but the visual spatial abilities remain intact. কঠিন মনে ম্যাম হচ্ছে? ভিজুয়াল ম্যাম কঠিন মনে হচ্ছে কিনা? ম্যাম ভিজুয়াল কনস্ট্রাকশন স্কিলটা বুঝি নাই। Visual construction skill which involve the ability to put together individual parts to make a coherent whole. For example, assembling furniture from a box or part. আচ্ছা, তুমি ধরো ভিজুয়াল কনস্ট্রাকশন এবিলিটি হলো, এটা একটা স্পেশাল এবিলিটি। তুমি ধরো অবজেক্ট দিয়েই বুঝাই সাধারণভাবে, যে অবজেক্ট ধরো আমরা হাউস হোল্ড অবজেক্টের কথাই যদি বলি, আমি আমার এবিলিটি আছে, আমার সামনে একটা চেয়ার, একটা খাট, একটা টেবিল, কম্পিউটার আছে। তো আমি আলাদা আলাদা ভাবে এই বিষয়গুলোকে আলাদা আলাদা ভাবে ভিজুয়ালাইজ করে এটাকে আমি পারসিভ করতে পারবো যে দিস ইজ টেবিল, দিস ইজ চেয়ার, দিস ইজ কম্পিউটার, দিস ইজ বেড। ঠিক আছে, তারপরে আমি এই এই যে এই যে যেহেতু ফার্নিচার দিয়ে তোমার এক্সাম্পল দিচ্ছি, এই ফার্নিচার গুলোকে আমি আমার পছন্দ মতো কি করতে পারবো, অ্যাসেম্বল করতে পারবো। লোকেশনটাকে আমি কি করতে পারবো, আইডেন্টিফাই করতে পারবো। এটাই হচ্ছে ভিজুয়াল কনস্ট্রাকশন। ভিজুয়াল স্পেশাল এবিলিটি হচ্ছে, এটা একটা স্পেশাল এবিলিটি টু পারসিভ, to understand the dimension of object and the location of the object. খুবই কাছাকাছি কিন্তু পার্থক্য আছে। ডাইমেনশন এবং লোকেশনকে আইডেন্টিফাই করা, আর ওই ক্ষেত্রে সেটা হচ্ছে যে আইডেন্টিফিকেশনের সাথে সাথে বিষয়গুলোকে তুমি অ্যাসেম্বল করতে পারবা। তো এই ভিজুয়াল কনস্ট্রাকশন এবিলিটিটা সাধারণত এই যে অ্যাসেম্বলিং এবিলিটি, এটা ডে বাই ডে কমতে থাকে বয়সের সাথে, বাট ভিজুয়াল স্পেশাল এবিলিটিজ ইউজুয়ালি রিমেইনস ইনট্যাক্ট। যে প্রশ্ন করেছিলে বুঝতে পেরেছো? না বুঝলে আবার বলো, বুঝাই বলি। জি ম্যাম বুঝতে পারছি, থ্যাংক ইউ ম্যাম। আরেকটু পড়লে, নোটটা আরেকটু পড়লে জিনিসটা একটু ক্লিয়ার হবে। ফাইনালি লাস্ট ওয়ান ইজ দ্য এক্সিকিউটিভ ফাংশন।
executive function. Executive functioning refers to the capacities that allow a person to successfully engage in independent, appropriate, purposive, and self-serving behavior. Executive functioning. তো এটা এক ধরনের স্পেশাল কগনিটিভ অ্যাবিলিটি। হ্যাঁ, ফর এক্সাম্পল ধরো যে কোনো একটা স্পেশাল সিচুয়েশন, ঠিক আছে, যে কোনো একটা স্পেশাল সিচুয়েশন যদি অ্যারাইজ করে, কোনো একটা স্পেশাল সিচুয়েশন, সেই ক্ষেত্রে এটা একটা স্পেশাল অ্যাবিলিটি, সেই স্পেশাল সিচুয়েশনটার স্পেশালিটিটা অনুধাবন করা, ঠিক আছে, এবং সেই স্পেশাল সিচুয়েশনের অ্যাপ্রোপ্রিয়েটনেস, মানে ওই স্পেশাল সিচুয়েশনে আমার কি ধরনের রিয়াকশন, কি ধরনের রেসপন্স করা উচিত, সেই অ্যাপ্রোপ্রিয়েটনেস, সেই অ্যাপ্রোপ্রিয়েটলি সেটার প্রতি যে রেসপন্স করা, একটা নির্দিষ্ট পারপাস ফুল রেসপন্স করা, এগুলো হচ্ছে সব এক্সিকিউটিভ ফাংশনের কাজ। এগুলো হাই মেন্টাল ফাংশন। হ্যাঁ, এক্সিকিউটিভ ফাংশন হচ্ছে হাই মেন্টাল ফাংশন। হাই মেন্টাল ফাংশন পড়ছো না তোমরা? হাই মেন্টাল ফাংশন আছে, যেমন সেলফ মনিটরিং, ক্যালকুলেশন, প্ল্যান, অর্গানাইজিং, রিজনিং, প্রবলেম সলভিং, এগুলো হচ্ছে হাই মেন্টাল ফাংশন, যেগুলোকে আমরা বলি এক্সিকিউটিভ ফাংশন। এবং বিভিন্ন স্টাডিতে দেখা গেছে যে এই এক্সিকিউটিভ ফাংশন সাধারণত ডিক্লাইন হয়, স্পেশালি আফটার 7th decade of life. এই এক্সিকিউটিভ ফাংশনিং গ্র্যাজুয়ালি ডিক্লাইন হয়, স্পেশালি আফটার 7th decade of life. তাহলে aging is not always associated with declination. Aging is also associated with some achievement as well. আমরা দেখেছি এখানে অনেক কগনিটিভ ইম্পর্টেন্ট ডোমেইনে বয়সের সাথে কি হয়, আইদার আনচেঞ্জ থাকে অথবা বাড়ে বা গেইন হয়, সেই বিষয়গুলোকেও আমাদের মাথায় রাখতে, ঠিক আছে। তো আমরা যখন কোনো এই ধরনের কোয়েশ্চেন আসবে, আমরা কোনো র্যান্ডাম অ্যান্সার করব না বা কোনো স্টেরিওটাইপ অ্যান্সার করব না, রাদার আমরা এই প্রত্যেকটা কম্পোনেন্ট ধরে ধরে, এই কগনিটিভ ডোমেইনের যে কম্পোনেন্ট গুলো আজকে আমরা করলাম 5টা 6টা কম্পোনেন্ট, সেই কম্পোনেন্টের মধ্যে আবার কিছু সাবডিভিশন আছে, সেই সাবডিভিশন ধরে ধরে আমরা কমেন্ট করব, এবং পার্টিকুলারলি কোন এজ গ্রুপ অফ পপুলেশন বা কোন এজ গ্রুপের মধ্যে কি ধরনের পরিবর্তন, সেটাকেও আমরা স্পেসিফিক করে বলব। আচ্ছা, এখন 5-7 মিনিট সময় আছে আমাদের হাতে, তোমরা প্রশ্ন করতে পারো, বুঝো নাই। আমরা প্রথম দিন আসলে এই ক্লাসটা একদিনে শেষ করতে পারি নাই। আমরা প্রথম দিন আমরা পড়েছিলাম, অনেক কিছু পড়েছি আসলে এই চ্যাপ্টারে, অনেক ছিল। এজিং প্রসেস সম্পর্কে আমরা আবার একটু রিক্যাপ করেছিলাম, একটু রিক্যাপিচুলেশন থাকবে প্রতি ক্লাসেই। এরপরে আমরা জেনেছি WHO কিভাবে এজ কে ডিফাইন করেছে, কিভাবে ক্যাটেগরাইজ করেছে, এটা দেখেছিলাম। আমরা দেখেছি এজিং আমরা ফিজিক্যাল চেঞ্জ, কমন ফিজিক্যাল চেঞ্জ ছিলাম, বিশেষ করে কমন কিছু স্ট্রাকচারাল যে চেঞ্জ, খুব সুপারফিশিয়াল চেঞ্জ আমরা প্রতি ক্লাসে প্রত্যেকটা, মানে এখানে যে কয়টা চেঞ্জ দেখিয়েছি এগুলো নিয়ে আলাদা আলাদা ভাবে কয়েকটা সিস্টেম নিয়ে, আমরা বিশেষ করে যে সিস্টেমগুলোর সাথে ফিজিওথেরাপিস্টরা বেশি ইনভলভ, সেই সিস্টেমগুলো আমরা পড়বো আলাদা আলাদা ভাবে, এবং সেই সিস্টেমের ডিজিজ প্রসেস সম্পর্কে আমরা আলাদা পড়বো, যেটা আমাদের ক্লিনিক্যাল অ্যাসপেক্ট। হ্যাঁ, আরো 2-1টা ক্লাস পরেই শুরু হবে। তারপরে আমরা ফিজিক্যাল চেঞ্জ দেখেছি, আজকে আমরা কিছু কগনিটিভ চেঞ্জেস দেখলাম, কিছু কগনিটিভ ডোমেইন দেখলাম, যেখানে বয়সের সাথে সাথে একেবারে র্যান্ডামলি আমরা বলি না যে সবগুলো কগনিটিভ ডোমেইনে কি হবে,
নেগেটিভ চেঞ্জ আসবে, বিষয়টা তা না। কিছু কিছু কগনিটিভ ডোমেইন আছে যেগুলোতে কিছু পজিটিভ চেঞ্জ, এবং আমরা দেখেছি মোস্ট অফ দ্য কগনিটিভ ডোমেইনে অনেক লেট চেঞ্জ আসে, মানে অনেক ধীরে ধীরে আসে। দেখা যায় যে 5 4 4 সরি 5 6 7 8 ডিকেডস অফ লাইফ। আমরা ওগুলোকেও আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারি। তবে এর মধ্যে কিছু ব্যত্যয় থাকবে, কিছু ডিফারেন্স থাকবে, কিছু এক্সেপশন থাকবে। এই থিওরি গুলো এক্সক্লুসিভলি কিন্তু দাবি করতে পারবে না কোনো একটা নির্দিষ্ট বিষয়। এখানে কিছু এক্সেপশন থাকতে পারে। কারো কোনো প্রশ্ন আছে? না ম্যাম, আজকে আর কোনো কোশ্চেন নেই। আজকে আর কোনো কোশ্চেন নাই? কেন? টায়ার্ড? না ম্যাম, মোটামুটি যতটুকু পড়ানো হয়েছে বুঝতে পারছি। বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ক্লাসে লেকচার 3 শুরু করবো ইনশাআল্লাহ। আমি নোটটা এখনই পাঠিয়ে দিচ্ছি, তোমরা ডেফিনেটলি নোটটা পড়ে আসবে আগে। প্রত্যেকটা ক্লাস আগে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে তোমরা সেই লেকচারটা একটু পড়ে আসো। আমি কি দিয়েছিলাম? লেকচার 3 দিয়েছিলাম? সরি, বুঝতে পারছি না তোমার কথা। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে একটু পড়ে আসবা। ঠিক আছে, একটু পড়ে আসতে ইনশাল্লাহ। ইনশাল্লাহ, সেটাই বলছি, আমি বলছি যে পাঠিয়েছি কিনা, হয়নি তাই না? রাইট রাইট। আচ্ছা ঠিক আছে, আমি আই উইল চেক। যদি না পাঠাই সেক্ষেত্রে পাঠিয়ে দিব, কিন্তু উদ্দেশ্য হচ্ছে তোমরা যাতে আগে পড়ে আসো। একবার করে বা দুইবার করে রিডিং করে আসবা, তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, প্রশ্ন না থাকলে ভালো থাকো। সোয়া 10টা না করে 10:30টায় করলে অসুবিধা আছে? তাহলে কেমন হয় তোমাদের? এরপরে কি ক্লাস? ঠিক আছে, তাহলে 10:30টায় ইনশাআল্লাহ। ঠিক আছে, 10:30। ওকে, আল্লাহ।